পৃষ্ঠ সংখ্যা 203, প্রশ্ন সংখ্যা 6। ভারত শাসন আইনের বিভিন্ন শর্তগুলি উল্লেখ করো। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের শর্তাবলী। 1935 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড আইন প্রণয়নের পরবর্তীকালে ভারতীয় রাজনীতিতে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার 1935 খ্রিস্টাব্দে ভারত বিষয়ক যে গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করে তা 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন নামে পরিচিত। সরকার ঘোষণা করেছে 1937 খ্রিস্টাব্দে 1 এপ্রিল থেকে আইন কার্যকরী হবে। এই আইনের বিভিন্ন শর্তগুলোকে দুই ভাগে বিভক্ত করা যায়, যথা 1 কেন্দ্রীয় সরকার বিষয়ক শর্ত, 2 প্রাদেশিক সরকার বিষয়ক শর্ত। এই শর্তগুলো নিচে উল্লেখ করা হলো। কেন্দ্রীয় সরকার বিষয়ক শর্ত। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে কেন্দ্রীয় সরকার বিষয়ক প্রধান শর্তগুলো ছিল নিম্নরূপ। 1 যুক্তরাষ্ট্র গঠন। ভারতে ব্রিটিশ শাসনকালে 2 ধরনের রাজ্যের অস্তিত্ব ছিল। 1 ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চল। 2 দেশীয় শাসকের দ্বারা শাসিত বিভিন্ন দেশীয় রাজ্য। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা ভারতের প্রত্যক্ষ ব্রিটিশ শাসনাধীন রাজ্য বিভিন্ন দেশীয় রাজ্যগুলোকে নিয়ে কেন্দ্রে একটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। দেশীয় রাজ্যগুলো তাদের ইচ্ছানুসারে এই যুক্তরাষ্ট্রে যোগ দিতে পারত। যুক্তরাষ্ট্রের শাসনভার দেওয়া হয় বড়লাট তার অধীনস্থ একটি মন্ত্রিসভার হাতে। 2 কেন্দ্র ও প্রদেশের তালিকা। যুক্তরাষ্ট্র ব্যবস্থায় কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টনের উদ্দেশ্যে 3টি তালিকা তৈরি করা, যথা 1 কেন্দ্রীয় তালিকা রাখা হয় সামরিক বিভাগ, বিদেশ নীতি, রেল, ডাক, মুদ্রা প্রভৃতি। 2 প্রাদেশিক তালিকা রাখা হয় শান্তি শৃঙ্খলা, শিক্ষা, জনস্বাস্থ্য, পুলিশ প্রভৃতি। 3 যুগ্ম তালিকায় রাখা হয় সংবাদপত্র, মুদ্রণ, দেওয়ানি, ফৌজদারি আইন, বিবাহ, উত্তরাধিকার প্রভৃতি। 3 দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। কেন্দ্রে 5 বছর মেয়াদী দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয় আইনসভা উচ্চকক্ষ কাউন্সিল অব স্টেটস এবং 260 জন সদস্যের মধ্যে 156 জন ব্রিটিশ ভারত থেকে নির্বাচিত, 104 জন দেশীয় রাজ্যগুলির রাজাদের দ্বারা মনোনীত হবেন এবং নিম্নকক্ষ ফেডারেল অ্যাসেম্বলি 375 জন সদস্যের মধ্যে 250 জন ব্রিটিশ ভারত থেকে নির্বাচিত, 125 জন দেশীয় রাজ্যগুলির রাজাদের দ্বারা মনোনীত হবেন। 4 বড়লাটের ক্ষমতা। বড়লাট কেন্দ্রীয় শাসন পরিচালনার চূড়ান্ত ক্ষমতা পান। তার হাতে আইনসভা আহ্বান ও বাতিলের ক্ষমতা দেওয়া হয়। আইনসভার উভয় কক্ষের দ্বারা অনুমোদিত কোনো বিলও তার সম্মতি ছাড়া আইনে পরিণত হতো না। অর্ডিন্যান্স জারি করে তিনি আইন তৈরি করতে পারতেন। তিনি আইনসভা ও মন্ত্রিপরিষদের পরামর্শ উপেক্ষা করা এবং তাদের কাজে হস্তক্ষেপ করার অধিকার পান। এছাড়া তার হাতে কিছু স্বেচ্ছাধীন ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার, DISCRETIONARY ও স্ববিবেচনাপ্রসূত ক্ষমতা, ফাংশনস এক্সারসাইজেবল অন ইন্ডিভিজুয়াল জাজমেন্ট ছিল। তিনি তার কাজের জন্য সরাসরি ভারত সচিব ও ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়বদ্ধ ছিলেন। 5 মন্ত্রিসভা। কেন্দ্রে বড়লাটের অধীনস্থ একটি মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয় যে বড়লাট আইনসভার সদস্যদের থেকে মন্ত্রীদের নিয়োগ করবেন এবং মন্ত্রীরা তাদের কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকবেন। পৃষ্ঠা 204-6। সংরক্ষিত হস্তান্তরিত বিষয়। কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলোকে 2 ভাবে বিভক্ত করা হয়, যথা 1 সংরক্ষিত বিষয়। সংরক্ষিত বিষয়ের মধ্যে ছিল প্রতিরক্ষা, বিদেশ নীতি, রিজার্ভ ব্যাংক, সেনাবাহিনী, রেল, অর্থ, মুদ্রা, শান্তি শৃঙ্খলা, ধর্ম প্রভৃতি সংরক্ষিত বিষয় হিসেবে চিহ্নিত হয়। এসব বিষয়ে চূড়ান্ত ক্ষমতা ছিল বড়লাটের হাতে। 2 হস্তান্তরিত বিষয়। হস্তান্তরিত বিষয়ের মধ্যে ছিল শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন প্রভৃতি। হস্তান্তরিত বিষয়গুলি গভর্নর জেনারেল তার মন্ত্রিসভা পরামর্শকারী পরিচালনার দায়িত্ব পান। এভাবে কেন্দ্রে এক ধরনের দ্বৈত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। 7 সাম্প্রদায়িক নির্বাচন। মুসলিম সদস্যদের সাম্প্রদায়িক ভিত্তিতে এবং তপশিলি সদস্যদের পুনা চুক্তি 1932 ভিত্তিতে পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। শিখ, খ্রিস্টান, ইঙ্গ, ভারতীয়, ইউরোপীয় প্রভৃতি প্রতিনিধিদেরও সাম্প্রদায়িক ভিত্তিতে আইনসভায় গ্রহণ করা হয়। প্রাদেশিক সরকার বিষয়ক শর্ত। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে প্রাদেশিক সরকার বিষয়ক প্রধান শর্তগুলো ছিল নিম্নরূপ। 1 আইনসভা। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা প্রাদেশিক আইনসভা এককক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট উভয়ই হতে পারত। বাংলা সহ 6টি প্রদেশে দ্বিকক্ষ বিশিষ্ট এবং অবশিষ্ট 5টি প্রদেশে এককক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়। 2 স্বায়ত্তশাসন। এই আইনের দ্বারা প্রদেশগুলোকে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয়, ফলে প্রদেশগুলোতে দ্বৈত শাসনের অবসান ঘটে। 3 মন্ত্রিসভা। প্রতিটি প্রাদেশিক গভর্নরের শাসন কাজের সহায়তার জন্য তার অধীনে একটি করে মন্ত্রিসভা গঠিত হয়।
মন্ত্রীরা প্রাদেশিক আইনসভার সদস্যদের মধ্য থেকে মনোনীত হতেন এবং তারা কাজের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ থাকতেন। 4. গভর্নরের ক্ষমতা। কেন্দ্রের অনুকরণে প্রদেশগুলোর শাসন কাঠামো গড়ে তোলা হয়। গভর্নর প্রদেশের আইন শৃঙ্খলা, ধর্ম প্রভৃতি বিষয়ে পরিচালনার দায়িত্ব পান। আইনসভা যে কোনো প্রস্তাব বাতিল করা, অর্ডিন্যান্স জারি করে আইন প্রণয়ন করা, আইনসভা মন্ত্রিসভা ভেঙে দিয়ে নিজের হাতে প্রদেশের শাসন ক্ষমতা গ্রহণ করা প্রভৃতি বিশেষ ক্ষমতা গভর্নরের হাতে দেওয়া হয়। 5. সাম্প্রদায়িক নির্বাচন। প্রাদেশিক আইনসভাগুলোতে কেন্দ্রের অনুকরণে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। তপশিলি সম্প্রদায়ের জন্য পুনা চুক্তি 1932 খ্রিস্টাব্দ অনুসারে নির্বাচনের ব্যবস্থা করা হয়। উপসংহার: 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের মাধ্যমে ভারতীয়দের হাতে যে পরিমাণ রাজনৈতিক অধিকার দেওয়া হয় তা ইতিপূর্বে কোনো আইনের মাধ্যমে ভারতীয়দের দেওয়া হয়নি, কিন্তু তা সত্ত্বেও এই আইনের দ্বারা ভারতে সাম্প্রদায়িক নির্বাচন চালু হওয়া, ভোটাধিকার সংকুচিত করা প্রভৃতি ত্রুটি বিচ্যুতির জন্য আইনটি ভারতীয়রা সাদরে গ্রহণ করেনি। এই আইনকে কংগ্রেস সম্পূর্ণ হতাশাজনক এবং মুসলিম লীগ গণতন্ত্র ও স্বাধীনতার ধ্বংসকারী বলে অভিহিত করে। প্রশ্ন 7. 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন প্রণয়নে পটভূমি কী ছিল? আইনের ত্রুটি বিচ্যুতিগুলি উল্লেখ করো। ভারত সচিব স্যার স্যামুয়েল হোল 1935 খ্রিস্টাব্দে 5 ফেব্রুয়ারি ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে ভারতের সাংবিধানিক সংস্কার বিষয়ে একটি বিল উত্থাপন করেন। প্রবল বিতর্ক কিছু সংশোধনের পর রাজকীয় সম্মতি লাভ করে বিলটি 2রা আগস্ট আইনে পরিণত হয়। আইনটি 1935-এ ভারত শাসন আইন নামে পরিচিত। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের পটভূমি। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন প্রবর্তনের পটভূমি ছিল নিম্নরূপ: 1. জাতীয়তাবাদের প্রসার। 1920 থেকে 1930-এর দশকে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী মানসিকতার যথেষ্ট প্রসার ঘটে। ভারতীয় জাতীয়তাবাদের অগ্রগতিতে ব্রিটিশ সরকার চিন্তিত হয়ে পড়ে। সরকার এই জাতীয়তাবাদকে দুর্বল করে এদেশে ব্রিটিশ শাসন নিরাপত্তা বৃদ্ধি করার উপায় খুঁজতে থাকে। তারা মনে করে যে নতুন কোনো সংস্কার আইন প্রবর্তনের মাধ্যমে এই জাতীয়তাবাদকে দুর্বল করা সম্ভব। 2. আন্দোলনের তীব্রতা। 1919 খ্রিস্টাব্দে মন্টেগু-চেমসফোর্ড আইন ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, ফলে বিভিন্ন দল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের পথে পা বাড়ায়। গান্ধীজির নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলন 1920 থেকে 1922-এ, আইন অমান্য আন্দোলন 1930 থেকে 1934 সহ বিভিন্ন আন্দোলন অত্যন্ত তীব্র হয়ে ওঠে। 3. বিপ্লবী কার্যকলাপ। 1930-এর দশকে দেশে ইংরেজদের বিরুদ্ধে বিপ্লবী কার্যকলাপ যথেষ্ট বৃদ্ধি পায়। ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, রাজগুরু, বসন্ত বিশ্বাস, বাঘাযতীন সহ বিভিন্ন বিপ্লবীদের সন্ত্রাসবাদী কাজকর্মে সরকার আতঙ্কিত হয়ে পড়ে। 4. সাইমন কমিশনের প্রতিক্রিয়া। ভারতীয়রা স্বায়ত্তশাসন লাভের উপযুক্ত কিরাতা বিচার করতে সাইমন কমিশন 1928 খ্রিস্টাব্দে ভারতে আসেন। 1930 খ্রিস্টাব্দে প্রকাশিত এই কমিশনের রিপোর্টে শাসন পরিচালনা, আইন রচনা প্রভৃতি বিষয়ে ভারতীয়দের যোগ্যতা নিয়ে খুবই অবমাননা করার মন্তব্য করা হয়। এতে ভারতীয়রা ক্ষোভে ফেটে পড়ে। 5. গোলটেবিল বৈঠক। সাইমন কমিশনের রিপোর্টের বিরুদ্ধে সরকার প্রথম গোলটেবিল 1930 খ্রিস্টাব্দে, দ্বিতীয় গোলটেবিল 1931 খ্রিস্টাব্দে এবং তৃতীয় গোলটেবিল 1932 খ্রিস্টাব্দের বৈঠকে ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে ভারতের সাংবিধানিক সংস্কারের বিষয়ে বিভিন্ন আলাপ আলোচনা চালায়। পৃষ্ঠা 205। 6. শ্বেতপত্র। সাইমন কমিশনের রিপোর্টে ও 3টি গোলটেবিল বৈঠকে ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনার পর সরকার 1930 খ্রিস্টাব্দে ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য প্রস্তাবসমূহ শিরোনামে একটি শ্বেতপত্র প্রকাশ করে। এইসব শ্বেতপত্র প্রস্তাব এবং যৌথ কমিটির সুপারিশের ভিত্তিতে ব্রিটিশ পার্লামেন্ট 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 পাশ করে। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে ত্রুটি বিচ্যুতি। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যায়, যেমন: 1. স্বায়ত্তশাসন বঞ্চন। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা ভারতীয়দের হাতে প্রকৃত স্বায়ত্তশাসন প্রদান করা হয়নি। কেন্দ্রের গভর্নর জেনারেল ও প্রদেশগুলিতে গভর্নরদের সীমাহীন ক্ষমতা স্বায়ত্তশাসনকে প্রহসনে পরিণত করে। ডক্টর বিপানচন্দ্র বলেছেন যে নতুন ভারত শাসন আইন 1935 খ্রিস্টাব্দে ভারতের জাতীয়তাবাদী মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়। 2. যুক্তরাষ্ট্র শাসন। এই আইনে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হলে তাতে দেশীয় রাজ্যগুলি যোগদান দেশীয় রাজনবর্গের ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়। তাছাড়া প্রস্তাবিত যুক্তরাষ্ট্রের সংখ্যালঘু হওয়ার আশঙ্কায় মুসলিমরা যুক্তরাষ্ট্র গঠনের বিরোধী ছিল। 3. যুক্তরাষ্ট্রীয় কাঠামো ক্ষতিগ্রস্ত। এই আইনের দ্বারা কেন্দ্রের গভর্নর জেনারেলের আধিপত্য বিভিন্ন প্রদেশে কেন্দ্রীয় সরকারের আধিপত্য সূচিত হয়।
গভর্নর জেনারেলের হাতে চূড়ান্ত ক্ষমতা দেওয়া হয়, তাই আইনে যুক্তরাষ্ট্র গঠনের কথা বলে বাস্তবে এককেন্দ্রিক ব্যবস্থা গড়ে তোলা হয়। ফলে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। তাই ঐতিহাসিক রজনীকান্ত দত্ত বলেছেন যে প্রস্তাবিত ভারতীয় যুক্তরাষ্ট্র ছিল একটি সম্পূর্ণ ভ্রান্ত নামকরণ। নামকরণ মাত্র ভোটাধিকার প্রদান। এই আইনের দ্বারা ভোটাধিকারের সম্প্রসারণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ব্রিটিশ ভারতে মাত্র 14% মানুষ ভোটদানের অধিকার পায়। এই ফলে গণতন্ত্র ব্যাহত হয়। 5. সাম্প্রদায়িক নির্বাচন। এই আইনে মুসলিমদের জন্য সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করা হয়। অন্যান্য সংখ্যালঘুদের জন্য সাম্প্রদায়িক নির্বাচনের কথা বলা হয়। উপসংহার: নানা রকম ত্রুটি বিচ্যুতির জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ এই আইনের সমালোচনা করেন। এই আইনকে জাতীয় কংগ্রেস সম্পূর্ণ হতাশাজনক বলে মুসলিম লীগ গণতন্ত্র ও স্বাধীনতা ধ্বংসকারী বলে অভিহিত করেন। জিন্নাহ বলেন যে এই আইনটি ছিল সম্পূর্ণ পচনশীল, মূলত নিকৃষ্ট এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। কংগ্রেস নেতা জওহরলাল নেহরু একে দাসত্বের এক নতুন দলিল বলে অভিহিত করেন। ইংল্যান্ডের শ্রমিক দলের নেতা এটলিও এই আইনের নিন্দা করে বলেন যে কংগ্রেসকে শ্রমিক দলের নেতা ক্লিমেন্ট এটলি এই আইনের নিন্দা করে বলেন যে কংগ্রেসকে শাসন ক্ষমতা থেকে দূরে রাখার উদ্দেশ্যে এই আইন তৈরি করা হয়েছে। প্রশ্ন 4-8 রাওলাট আইন কি? কেন রাওলাট আইন 1919 খ্রিস্টাব্দে প্রবর্তন করা হয়? রাওলাট আইন 1919 খ্রিস্টাব্দ। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ব্রিটিশ সরকার 1919 খ্রিস্টাব্দে একদিকে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন প্রবর্তন করে জনগণকে সন্তুষ্ট করানোর চেষ্টা করা হয়। অন্যদিকে ভারতীয়দের ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন ও বৈপ্লবিক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করার উদ্দেশ্যে সরকার ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাওলাটের সভাপতিত্বে 5 জন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করে 1918। এটি রাওলাট কমিশন বা সিটিজেন কমিশন নামে পরিচিত। এই কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় আইনসভায় 1919 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে এক দমনমূলক বিল উত্থাপিত হয়। ভারতীয় সদস্যদের প্রতিবাদ উপেক্ষা করে 18 মার্চ বিলটি আইনে পরিণত হয়। এটি রাওলাট আইন নামে পরিচিত। রাওলাট আইন প্রবর্তনের কারণ: 1919 খ্রিস্টাব্দে দমনমূলক রাওলাট আইন প্রবর্তনের বিভিন্ন কারণ ছিল, যেমন 1. শ্বেতাঙ্গদের খুশি করার চেষ্টা। 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের মাধ্যমে সরকার ভারতীয়দের কিছুটা তোষণতারে কিছু কিছু স্বায়ত্তশাসনের অধিকার দেওয়ার চেষ্টা করে। এতে নগ্ন সাম্রাজ্যবাদী মানসিকতা সম্পন্ন কিছু কিছু ইংরেজ অসন্তুষ্ট হয়। এই শ্রেণীকে খুশি করার উদ্দেশ্যে সরকার ভারতীয়দের উপর তীব্র দমনমূলক আইন চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করে। 2. সরকারের সুবিধা। প্রথম বিশ্বযুদ্ধের কালে ভারতের ব্রিটিশ সরকার বিলাতের প্রধানমন্ত্রী চেম্বারলেনকে এক পত্র জানায় যে যুদ্ধের পর ভারতের পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই সম্ভাব্য পরিস্থিতিতে সামাল দেওয়ার উদ্দেশ্যে আগাম ব্যবস্থা নিতে ভারত সরকার প্রধানমন্ত্রী চেম্বারলেনকে অনুরোধ করেন। 3. ভারত রক্ষা আইন। প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতে ব্রিটিশ বিরোধী সব ধরনের আন্দোলন দমনের উদ্দেশ্যে সরকার ভারত রক্ষা আইন নামে একটি দমনমূলক আইন প্রবর্তন করেছিল। যুদ্ধ শেষে আইনের মেয়াদ শেষ হয়ে যায়। পৃষ্ঠা 206। এই অবস্থায় যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সরকার ভারত রক্ষা আইনের মতো একটি নতুন দমনমূলক আইন প্রণয়নের প্রয়োজন অনুভব করে। 4. মুসলিমদের ক্ষোভ। প্রথম বিশ্বযুদ্ধে মুসলিম জগতের ধর্মগুরু তুরস্কের খলিফা ইংল্যান্ডের বিপক্ষ জোটের হয়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন। এজন্য যুদ্ধের পর ব্রিটিশ সরকার পরাজিত তুরস্কের খলিফার ক্ষমতা যথেষ্ট পরিমাণে খর্ব করে। তারা তুরস্কে ব্যবচ্ছেদের উদ্যোগ নেয়। এতে ভারতীয় মুসলিম সম্প্রদায় ব্রিটিশদের ওপর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে খিলাফত আন্দোলন শুরু করে। 5. গণ আন্দোলন। প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের দ্রব্যমূল্য বৃদ্ধি, অনাবৃষ্টির ফলে শস্যহানি, বেকারত্ব, মহামারীর প্রকোপ প্রভৃতির ফলে দেশবাসীর অবস্থা শোচনীয় হয়ে ওঠে। সরকার এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন থাকায় দেশবাসী ব্রিটিশ সরকারের উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়। এই ক্ষোভ দিকে দিকে গণ আন্দোলন রূপে ছড়িয়ে পড়ে। 6. শ্বেতাঙ্গদের অমানবিকতা। দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য ব্রিটিশ উপনিবেশগুলোতে প্রচুর ভারতীয় কর্মরত ছিল। সেখানে ব্রিটিশ সরকার শ্বেতাঙ্গরা ভারতীয়দের সঙ্গে খুবই অমানবিক আচরণ করতে খবর ভারতে ছড়িয়ে পড়লে ভারতীয়রা দেশে সরকার ও শ্বেতাঙ্গদের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়। 7. বিপ্লববাদের প্রসার।
প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতের সরকারের বিরুদ্ধে বিপ্লবীদের সন্ত্রাসবাদী কার্যকলাপ যথেষ্ট বৃদ্ধি পায়। বিপ্লবীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মাধ্যমে শ্বেতাঙ্গদের উপর আক্রমণ ও হত্যাকাণ্ড চালাতে শুরু করলে সরকার অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে। এই অবস্থায় সরকার ভারতীয়দের উপর প্রচণ্ড দমনমূলক নীতি গ্রহণ করে সংকটজনক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। আর্ট সেডিশন কমিটি। ভারতে ব্রিটিশ বিরোধী ক্ষোভের পরিপ্রেক্ষিতে সরকার 1918 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাওলাটের সভাপতিত্বে একটি কমিটি গঠন করে। এটি সেডিশন কমিটি নামে পরিচিত। এই কমিটি 1918 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে তার প্রতিবেদন পেশ করে। প্রতিবেদনের ভিত্তিতে 1919-এর 10ই মার্চ কুখ্যাত রাওলাট আইন পাস হয়। উপসংহার: নগ্ন দমনমূলক রাওলাট আইনের বিরুদ্ধে সারা দেশ জুড়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। এই আইন পাশের প্রতিবাদে মোহাম্মদ আলী জিন্নাহ, মদন মোহন মালব্য ও মাজার উল হক আইন পরিষদের সদস্যপদ ত্যাগ করেন। দক্ষিণ আফ্রিকা থেকে সদ্য ভারতে ফিরে এসে মোহনদাস করমচাঁদ গান্ধী রাওলাট আইনের প্রতিবাদ করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন। তার ডাকে ভারতে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে এক নতুন অধ্যায় শুরু হয়। প্রশ্ন 9, রাওলাট আইনের 1919-এর শর্তগুলো কী ছিল? এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 18-এর সময় ব্রিটিশ সরকার চেয়েছিল যুদ্ধে ভারতে অর্থ, সম্পদ, জনবল পূর্ণভাবে ব্যবহার করতে। যুদ্ধের সময় ব্রিটিশ সরকার ভারতীয়দের বিভিন্ন আকর্ষণীয় প্রতিশ্রুতি দিয়ে ভারতের গণ আন্দোলন প্রশমিত করার উদ্যোগ নেয়। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর সরকার সেই সব প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে ভারতীয়দের উপর বিভিন্ন দমনমূলক নীতি চাপিয়ে দেয়। ভারতীয়দের মতামত প্রকাশের অধিকার কেড়ে নেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। ব্রিটিশ সরকার দমন-পীড়নের একটি নিকৃষ্টতম দৃষ্টান্ত হল রাওলাট আইন প্রবর্তন 1919। রাওলাট আইনের শর্তাবলী: ভারতে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ, গণ আন্দোলন, বিপ্লবী কার্যকলাপ প্রভৃতি ধ্বংস করার উদ্দেশ্যে কুখ্যাত রাওলাট আইনে বিভিন্ন ধারা যুক্ত করা হয়। এই আইনে বলা হয় যে এক প্রচার কার্য দণ্ডনীয়। সরকার বিরুদ্ধে যে কোনো প্রচার কার্য দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হবে। 2, বিনা পরোয়ানায় গ্রেপ্তার: সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। গ্রেপ্তারের পর বিনা বিচারে তাদের অনির্দিষ্টকাল আটক রাখা বা নির্বাসন দেওয়া যাবে। 3, বাড়ি তল্লাশি: সরকার বিনা পরোয়ানা যে কোনো ব্যক্তির বাড়ি তল্লাশি করতে পারে। 4, বিচার কার্য: বিশেষ আদালতে সন্দেহভাজন অপরাধীর বিচার হবে। বিচারকগণ কোনো জুরির সহায়তা এবং কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই বিচার করতে পারবে। 5, সংবাদপত্রের কণ্ঠরোধ: কোনো সংবাদপত্র স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারবে না। 6, নিষেধাজ্ঞা: রাওলাট আইনে অভিযুক্ত ব্যক্তি রাজনীতি, শিক্ষা বা ধর্ম সংক্রান্ত কোনো কার্যাবলীতে অংশগ্রহণ করতে পারত না। তাছাড়া এই আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তির মুক্তির জন্য অর্থ জমা দিতে হতো। 7, মুক্তির জন্য অর্থদণ্ড: রাওলাট আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তির মুক্তির জন্য অর্থ জমা দিতে হতো। আর আপিলের নিষেধাজ্ঞা: রাওলাট আইনের দ্বারা যেসব বিচার কার্য সম্পন্ন হবে সেই বিচারের রায়ের বিরুদ্ধে কোনো উচ্চতর আদালতে আপিল মামলা দায়ের করা যাবে না। রাওলাট আইনের বিরুদ্ধে প্রাথমিক প্রতিক্রিয়া: নগ্ন দমনমূলক রাওলাট আইনের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ঐতিহাসিক H.H. ডডওয়েল বলেছেন যে এক সংকটজনক মুহূর্তে কুখ্যাত রাওলাট আইন ভারতের সর্বজনীন প্রতিরোধ গড়ে উঠতে সাহায্য করেছিল। 1, নেতৃবৃন্দের প্রতিবাদ: কুখ্যাত রাওলাট আইনের বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। কেন্দ্রীয় আইনসভার সকল বেসরকারি সদস্য রাওলাট আইনের বিরোধিতা করেন। পৃষ্ঠা 207। নরমপন্থী হিসেবে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই আইনের প্রতিবাদ করেন। বোম্বাই হাইকোর্টে বিচারপতি স্যার নারায়ণ চন্দ্রভারকর এই আইনকে অনাবশ্যক ও অসঙ্গত বলে অভিহিত করেন। 2, গান্ধীজির ভূমিকা: গান্ধীজি অত্যাচারী রাওলাট আইনের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠেন। তিনি বলেন যে সরকার শান্তির সময় এই ধরনের নির্মম আইনে আশ্রয় নিয়েছে। সেই সরকার কখনোই নিজেকে সভ্য সরকার বলে দাবি করতে পারে না। তিনি এই আইনকে উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি বলে মন্তব্য করেন। এই আইনের প্রতিবাদে তিনি সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন। 3, আইন পরিষদ ত্যাগ: রাওলাট আইনের প্রতিবাদে মোহাম্মদ আলী জিন্নাহ, মদন মোহন মালব্য, মাজার উল হক আইন পরিষদের সদস্যপদ ত্যাগ করেন। জিন্নাহ বলেন যে সরকার দেশের শান্তির সময় 4, সংবাদপত্র প্রতিবাদ: বিভিন্ন সংবাদপত্র রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদী সরব হয়। অমৃতবাজার পত্রিকা, হিন্দু, দ্য নিউ ইন্ডিয়া, বোম্বাই ক্রনিকল, কিশোরী প্রভৃতি সংবাদপত্রে এই আইনের তীব্র প্রতিবাদ করে। রাওলাট আইনকে অমৃতবাজার পত্রিকা এক ভয়াবহ ভ্রান্তি আর
জিগনাটিক ব্লান্ডির ও কেশরিপটিকে উৎপীড়নে দানবীয় যন্ত্র অভিহিত করে। 5 জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড। কুখ্যাত রাওলাটাইন ও অন্যান্য ঘটনার প্রতিবাদে 13 এপ্রিল পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে সাধারণ মানুষের একটি শান্তিপূর্ণ জমায়েত অনুষ্ঠিত হয়। এই সমাবেশে নিরস্ত্র জনতার উপর সরকারের পুলিশ ও মাইকেল ও ডায়ারের নেতৃত্বে নির্বিচারে গুলি চালালে অন্তত 1000 মানুষের মৃত্যু ও প্রচুর মানুষ আহত হয়। এই ঘটনার প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সরকারের দেওয়া নাইট উপাধি ঘৃণাভরে ত্যাগ করেন। ডক্টর বিপাঞ্জিত লিখেছেন যে এই আন্দোলনের মাধ্যমে সারা দেশে যেন বৈদ্যুতিক তরঙ্গ ছড়িয়ে পড়ল। ভারতীয়রা বিদেশি শাসনের কাছে নতি স্বীকার করতে রাজি। উপসংহার: ব্রিটিশ সরকার প্রবর্তিত রাওলাট আইন এদেশে ইংরেজদের হিংস্রতা আসল রূপটি প্রকাশ করে দেয়। এই আইন দেশের হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়কে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করে। রাওলাট আইন দেশবাসীকে পরোক্ষে গান্ধীজির নেতৃত্বাধীন আন্দোলনে সামিল হতে প্রেরণা যোগায়। প্রশ্ন সংখ্যা 10। রাওলাট আইন বিরোধী আন্দোলনে সরকার কিরূপ দমনপীড়ন চালিয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতে ব্রিটিশ বিরোধী বিপ্লবী কার্যকলাপ ও গণ আন্দোলনগুলো দমন করার উদ্দেশ্যে সরকার বিচারপতি স্যার সিডনি রাওলাটের সভাপতিত্বে 5 জন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন 1917-তে করে। এটি রাওলাট কমিশন বা সিডিশন কমিশন নামে পরিচিত। এই কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার 1919 খ্রিস্টাব্দে 18 মার্চে তীব্র দমনমূলক আইন পাশ করে। এই আইনটির আসল নাম ছিল দ্য অ্যানার্চিক্যাল অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্ট। এটি সাধারণভাবে রাওলাট আইন নামে পরিচিত। রাওলাট আইন বিরোধী আন্দোলনের দমনপীড়ন। রাওলাট আইনের বিরুদ্ধে সারা দেশে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়লে আন্দোলন দমনের উদ্দেশ্যে সরকারি পুলিশ ও সেনা তীব্র দমননীতির আশ্রয় নেন। পুলিশি দমনপীড়ন। দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পাঞ্জাব এবং দিল্লিতে এই সংঘর্ষ ভয়ানক আকার ধারণ করে। গান্ধীজির দেখা ধর্মঘটে 6 এপ্রিল যোগ দেওয়া আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলি চালালে 8 জন নিহত। ডক্টর বিপাঞ্চন্দ্র লিখেছেন যে এই আন্দোলনের মাধ্যমে সারা দেশে যেন বৈদ্যুতিক তরঙ্গ ছড়িয়ে পড়ল। ভারতীয়রা বিদেশি শাসনের কাছে নতি স্বীকার করতে রাজি নয়। উপসংহার: ব্রিটিশ সরকার প্রবর্তিত রাওলাট আইন এদেশে ইংরেজদের বিরুদ্ধে আসল রূপটি প্রকাশ করে দেয়। এই আইনে দেশের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ করতে অনুপ্রাণিত করে। রাওলাট আইন দেশবাসীকে পরোক্ষে গান্ধীজির নেতৃত্বাধীন আন্দোলনে সামিল হতে প্রেরণা যোগায়। প্রশ্ন 10। রাওলাট আইন বিরোধী আন্দোলনে সরকার কিরূপ দমনপীড়ন চালিয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতে ব্রিটিশ বিরোধী বিপ্লবী কার্যকলাপ ও গণ আন্দোলনগুলি দমন করার উদ্দেশ্যে সরকার বিচারপতি স্যার সিডনি রাওলাটের সভাপতিত্বে 5 জন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন 1917-তে করে। এটি রাওলাট কমিশন বা সিডিশন কমিশন নামে পরিচিত। কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার 1919 18 মার্চ এক তীব্র দমনমূলক আইন পাশ করে। আইনটির আসল নাম ছিল দ্য অ্যানার্চিক্যাল অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্ট। এটি সাধারণভাবে রাওলাট আইন নামে পরিচিত। রাওলাট আইন বিরোধী আন্দোলনের দমনপীড়ন। রাওলাট আইনের বিরুদ্ধে সারা দেশে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়লে আন্দোলন দমনের উদ্দেশ্যে সরকারি পুলিশ ও সেনা তীব্র দমননীতি আশ্রয় নেন। পুলিশি দমনপীড়ন। দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পাঞ্জাব ও দিল্লিতে সংঘর্ষ ভয়ানক আকার ধারণ করে। গান্ধীজির ডাকে ধর্মঘটে 6 এপ্রিল যোগ দেওয়া আন্দোলনকারীদের উপর পুলিশ গুলি চালালে 8 জন নিহত ও প্রায় 100 জন আহত হয়। কলকাতায় কংগ্রেস ও খিলাফপন্থীদের মিছিলে পুলিশ গুলি চালালে বেশ কয়েকজনের মৃত্যু হয়। 2 গান্ধীজি গ্রেপ্তার। দিল্লি ও পাঞ্জাবের পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠলে পরিস্থিতি সামাল দিতে গান্ধীজি 7 এপ্রিল দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি নিষেধাজ্ঞা অমান্য করলে পুলিশ 10 এপ্রিল দিল্লির নিকটবর্তী পালওয়াল স্টেশনে থেকে গ্রেপ্তার করে বোম্বাই পাঠিয়ে দেয়। এই ঘটনায় বোম্বাই আহমেদাবাদ নিষেধাজ্ঞা অমান্য করলে পুলিশ 10 এপ্রিল দিল্লির নিকটবর্তী পালওয়াল স্টেশনে থেকে গ্রেপ্তার করে বোম্বাই পাঠিয়ে দেয়। এই ঘটনায় বোম্বাই আহমেদাবাদ বিরামগাঁও সহ বিভিন্ন স্থানে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। আহমেদাবাদের সামরিক আইন জারি করা হয়। গান্ধীজি আন্দোলনের মধ্য দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে একেবারে সামনের সারিতে চলে আসেন। এই সময় থেকে গান্ধীজির নেতৃত্বে ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে এক নতুন যুগ শুরু হয়। ডক্টর রবীন্দ্র কুমার বলেন যে রাওলাট সত্যাগ্রহে নেতৃত্ব দিয়ে গান্ধীজি প্রমাণ করে যে সর্বভারতীয় নেতৃত্ব গ্রহণ করার যোগ্যতা তার আছে। অবশ্যই রাওলাট সত্যাগ্রহে হিংসার প্রবেশ ঘটলে গান্ধীজি প্রচণ্ড মর্মাহত হয়ে 1919 জুলাই মাসে আন্দোলন প্রত্যাহার করেন। এই পাঞ্জাবের পরিস্থিতি। রাওলাট বিরোধী আন্দোলনে পাঞ্জাবের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পাঞ্জাবের মুখ্য প্রশাসক লেফটেন্যান্ট গভর্নর স্যার মাইকেল ও ডায়ার এখানে নির্মম অত্যাচার শুরু করেন। তিনি পাঞ্জাবে ব্যাপক হারে গ্রেপ্তার ও সভা-সমিতির উপর নিষেধাজ্ঞা জারি করেন। রাওলাট আইনের প্রতিবাদ করা এবং হিংসায় মদত দেওয়ার অভিযোগে সরকার
10 এপ্রিল 1919 অমৃতসরের স্থানীয় দুই নেতা সৈফুদ্দিন কিচলু ও ডক্টর সত্যপালকে গ্রেপ্তার করে এবং বিনা বিচারে তাদের অজ্ঞাত স্থানে অন্তরীণ করে রাখে। পৃষ্ঠা 208। 4 অমৃতসরে গুলিবর্ষণ। পুলিশের নির্মম অত্যাচারের প্রতিবাদে অমৃতসরে শান্তিপূর্ণ মিছিল হলে ব্রিটিশ সরকার এর পুলিশি মিছিলে অংশগ্রহণ। এতে 20 জন নিহত এবং প্রায় 150 জন আহত। এরপর ক্ষুব্ধ জনতা সরকারি অফিস, রেল স্টেশন, ইংরেজদের বাসস্থান প্রভৃতির উপর আক্রমণ চালায়। 5 জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। কুখ্যাত রাওলাট আইন বিরোধী আন্দোলনের সবচেয়ে নির্মম দমনপীড়নের ঘটনাটি ঘটে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের মাঠে। রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রায় 10,000 নিরস্ত্র মানুষ 13 এপ্রিল 1919 এই মাঠে শান্তিপূর্ণ সমাবেশে যোগ দেয়। পাঞ্জাবের সামরিক শাসক মাইকেল ও ডায়ারের নেতৃত্বে সেনা ও পুলিশের বিশাল বাহিনী সমাবেশে জনতার উপর নির্বিচারে 50টি রাইফেল থেকে অন্তত 10 মিনিট ধরে 1600 রাউন্ড গুলি চালে শিশু নারী সহ অন্তত 1000 মানুষের মৃত্যু হয়। 6 সামরিক আইন জারি। জালিয়ানওয়ালাবাগের ঘটনার পরিপ্রেক্ষিতে 14 এপ্রিল এক মিটিংয়ে ডায়ার সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ অফিসার যে বিবৃতি দেন, প্রকৃতপক্ষে তা ছিল ভারতীয়দের প্রতি হুমকি। জালিয়ানওয়ালাবাগের ঘটনার পর সরকার অমৃতসর সহ পাঞ্জাবের 5টি জেলায় সামরিক আইন জারি করে। শহরাঞ্চলে বিদ্যুৎ ও জলের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ভারতীয় আইনজীবীরা হরতালে অংশ নেওয়ায় সামরিক আইনের দ্বারা তাদের নানাভাবে শাস্তি দেওয়া হয়। বিশেষ আদালত গঠন করে অন্তত 51 জনকে মৃত্যুদণ্ড ও বহু মানুষকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মার্শাল ল কমিশন 1919 গঠন করে প্রকাশ্যে রাজপথে বেত্রাঘাত, হাত ও কোমরের শেকল বা দড়ি বেঁধে ঘোরানো প্রভৃতি অত্যাচার চলতে থাকে। উপসংহার: পুলিশের সীমাহীন বর্বর দমনপীড়নের ফলে রাওলাট আইন বিরোধী আন্দোলন দুর্বল হতে বাধ্য হয়। তবে এই বর্বর দমনপীড়ন জাতীয়তাবাদী নেতৃবৃন্দকে নতুন করে সজাগ করে। ব্রিটিশ সরকার জেনারেল ডায়ারকে সমর্থন করলে পুলিশি দমন পীড়নের প্রতিবাদে সারা দেশ ঘৃণা এবং ক্ষোভে ফেটে পড়ে। এই হত্যাকাণ্ডের ঘটনায় সারা বিশ্ব শিহরিত হয়। দেশে বিদেশে সর্বত্র সরকারের নগ্ন স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে। ঐতিহাসিক বিপানচন্দ্র বলেছেন যে, পাঞ্জাবের ঘটনা দেশের মানুষের কাছে শহরাঞ্চলে বিদ্যুৎ ও জলের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডের ঘটনা সারা বিশ্ব শিহরিত হয়। দেশ বিদেশে সর্বত্র সরকারের নগ্ন স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ ওঠে। ঐতিহাসিক বিপানচন্দ্র বলেছেন যে, পাঞ্জাবের ঘটনা দেশের মানুষের কাছে সভ্যতা ও সাম্রাজ্যবাদের মুখোশধারী বিদেশি শাসনের কুৎসিত ও ভয়াবহ রূপটি প্রকাশ করে দেয়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন যে, জালিয়ানওয়ালাবাগে ভয়াবহ ঘটনা সমগ্র ভারতে এক মহাযুদ্ধের আগুন জ্বেলে দেয়। তা উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ছড়িয়ে পড়ে সবার হৃদয়ে ক্রোধের সঞ্চার করে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া ন্যায়টোপাধি ঘৃণা ভরে ত্যাগ করেন।